নমস্কার। ৬০-এর দশক ভাবুন একবার, ঘরে ঘরে টিভি আসছে সবে, আর বাবা মায়েরা বেশ চিন্তিত হয়ে পড়ছেন। মানে পর্দায় এত যে মারামারি কাটাকাটি এগুলো দেখে বাচ্চারাও কি হিংস্র হয়ে উঠছে? এই বেশ বড় একটা প্রশ্ন তখন ঘুরপাক খাচ্ছিল। আর এইটারই উত্তর খুঁজতে মনোবিজ্ঞানী আলবার্ট ব্যান্ডুরা একটা দারুণ পরীক্ষা করেছিলেন। আর সেই পরীক্ষার কেন্দ্রে ছিল একটা হাওয়ায় ফোলানো খেলনা পুতুল। আপনারা হয়তো শুনেছেন, বোবো ডল। আজকের এই আলোচনায় আমরা এই বিখ্যাত বোবো ডল পরীক্ষা আর এর পেছনের যে তত্ত্ব, সোশ্যাল লার্নিং বা সামাজিক শিখন, সেটাই একটু ভালো করে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, বান্ডুরার মূল উদ্দেশ্য ছিল এটা দেখা যে শিশুরা কি সত্যি বড়দের দেখাদেখি শুধু পর্যবেক্ষণ করেই আগ্রাসী আচরণ শেখে, আর এর সাথে এটাও দেখতে চেয়েছিলেন যে এই শেখার ক্ষেত্রে ছেলে বা মেয়ে হওয়ার কোনো ভূমিকা আছে কিনা। ছেলেরা কি মেয়েদের চেয়ে এই মারমুখী আচরণ বেশি নকল করে, এরকম একটা প্রশ্ন ছিল। তো এইটার জন্যই উনি বেশ কিছু ছোট ছেলে মেয়েকে নিলেন। মোট ৭২ জন শিশু ছিল, ৩৬ জন ছেলে, ৩৬ জন মেয়ে। বয়স ধরুন ৩ থেকে ৬ বছরের মধ্যে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির নার্সারি স্কুলের বাচ্চাওলা। তো উনি ল্যাবে একটা পরীক্ষা সাজালেন, আর ডিজাইনটা ছিল কি বলে ম্যাচড পেয়ার্স ডিজাইন। বাচ্চাদের স্বাভাবিক আগ্রাসনের মাত্রা দেখে এমনভাবে গ্রুপ করা হয়েছিল যাতে সব দলেই প্রায় সমান সমান আগ্রাসী শিশু থাকে আর কি। মোট ৩টে গ্রুপ ছিল। একটা দল দেখল একজন প্রাপ্তবয়স্ক মডেল বোবো ডলের সাথে খুব মারমুখী আচরণ করছে। হ্যাঁ, রীতিমতো মারছে, পিটছে একদম। আরেকটা দল দেখল মডেল খুবই শান্তভাবে খেলছে, বোবো ডলকে পাত্তাই দিচ্ছে না। আর তৃতীয় দলটা ছিল কন্ট্রোল গ্রুপ, ওরা কোনো মডেলকেই দেখেনি। তো প্রথম ধাপটা ছিল মডেলিং ফেজ। ওই যে আগ্রাসী গ্রুপটা, ওরা দেখল মডেল বোবো ডলটাকে ঘুষি মারছে, লাথি মারছে, একটা হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, আর শুধু তাই না, কিছু নির্দিষ্ট কথাও চিৎকার করে বলছে। যেমন ধরুন, নাকে মারো বা সকেম ইন দ্য নোজ, পাও পাও, এই ধরনের কথা। আর অআগ্রাসী মডেল, সে একদম শান্ত, বোবো ডলটাকে একরকম ইগনোর করে গেল, অন্য খেলনা নিয়ে চুপচাপ খেলল। আচ্ছা, এরপর সব শিশুদেরই একটু উস্কে দেওয়া হলো, তাদের কিছু খুব আকর্ষণীয় খেলনা দেওয়া হলো প্রথমে, তারপর আবার সেগুলো কেড়ে নেওয়া হলো যাতে ওরা একটু হতাশ বা ফ্রাস্ট্রেটেড হয়। ঠিক, এটাকে বলে এগ্রেশন অ্যারাউজেল। তারপর আসল পরীক্ষাটা শুরু হলো। শেষ ধাপে ওই বাচ্চাদের অন্য একটা ঘরে খেলতে দেওয়া হলো মিনিট ২০ জন্য। আর সেই ঘরে কিন্তু আগ্রাসী খেলনাও ছিল, সেই বোবো ডল, হাতুড়ি, আবার কিছু নিরীহ খেলনাও ছিল, যেমন ধরুন টি সেট বা অন্য পুতুল। আর গবেষকরা একটা ওয়ান ওয়ে মিরর একমুখী আয়নার পেছন থেকে লক্ষ্য রাখছিলেন যে বাচ্চারা ঠিক কি করছে। আর ফলাফলটা তো নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, ফলাফলটা কিন্তু বেশ পরিষ্কার ছিল। দেখা গেল যে শিশুরা ওই আগ্রাসী মডেলটাকে দেখেছিল, তারা অন্য দুটো গ্রুপের বাচ্চাদের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি আগ্রাসী আচরণ করছে। শারীরিক আগ্রাসন, যেমন মারধর করা, আবার মুখের আগ্রাসন, ওই নকল করে খারাপ কথা বলা, দুটোই। তার যারা শান্ত মডেল দেখেছিল বা কোনো মডেলই দেখেনি, তারা প্রায় কোনো মারমুখী আচরণ দেখায়নি বললেই চলে, খুবই কম। এটা কিন্তু বেশ ভাবার মতো ব্যাপার, তাই না? যে শুধু দেখেই শিশুরা কত সহজে আগ্রাসী আচরণ ইমিটেট করে ফেলল। শুধু তাই না, লিঙ্গেরও একটা প্রভাব দেখা গেল, তাই তো? একদম। দেখা গেল ছেলেরা, বিশেষ করে যদি পুরুষ মডেলকে দেখে থাকে, তাহলে শারীরিক আগ্রাসনটা বেশি নকল করছে। আর মেয়েরা, বিশেষ করে নারী মডেলকে দেখলে বাচনিক বা মুখের আগ্রাসন, ওই কথাগুলো নকল করা, সেটা বেশি করছিল। তবে একটা মজার জিনিস হলো, পুরুষ মডেলদের প্রভাব কিন্তু ছেলে মেয়ে উভয়ের উপরেই বেশি ছিল। ও আচ্ছা, এর কারণ কি হতে পারে? হয়তো সে সময়কার সামাজিক ধারণা অনুযায়ী মারমুখী আচরণটাকে বেশি পুরুষালী বলে মনে করা হতো, তাই হয়তো পুরুষ মডেলকে বেশি অনুকরণ করেছে সবাই। আর বাচ্চারা কিন্তু শুধু আচরণ নয়, মডেলের বলা কথাগুলো হুবহু বলছিল, ওই যে পাও, নাকে মারো, এগুলো। তার এই পরীক্ষাটা তখনকার দিনের মনোবিজ্ঞানের অনেক ধারণাকেই বেশ বড়সড় একটা ধাক্কা দিয়েছিল। অবশ্যই। তার আগে অবধি, বিশেষ করে যারা আচরণবাদী বা বিহেভিয়ারিস্ট ছিলেন, তারা মনে করতেন যে কোনো আচরণ শেখার জন্য সরাসরি রিইনফোর্সমেন্ট দরকার, পুরস্কার বা শাস্তি।
বান্ডুরা দেখালেন, না, ব্যাপারটা অত সরল নয়, আমরা শুধু অন্যকে দেখে মানে পর্যবেক্ষণ করেও শিখি। এটাই ছিল ওনার সোশ্যাল লার্নিং থিওরির মূল কথা, ভালো এবং খারাপ দুটোই শিখি। তার মানে ক্যাথারসিস তত্ত্ব যেটাকে বলা হতো যে হিংসা দেখলে নাকি মনের রাগ কমে যায়, সেটাও ভুল প্রমাণিত হলো। এক্কেবারে। বান্ডুরা দেখালেন যে আসলে উল্টোটা ঘটে। আগ্রাসন দেখলে বা তার মুখোমুখি হলে আগ্রাসন কমে না, বরং বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই গবেষণাটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের জীবনে রোল মডেলদের প্রভাব কতখানি। মানে বাবা মা, শিক্ষক, এমনকি মিডিয়ার চরিত্রগুলো। উনি পরে আরও গবেষণা করে দেখান যে যাকে বলে ভিকেরিয়াস রিএনফোর্সমেন্ট, মানে মডেল তার কাজের জন্য পুরস্কার পাচ্ছে না শাস্তি, সেটা দেখেই দর্শকের আচরণ প্রভাবিত হয়। তাহলে বোঝা যাচ্ছে পরীক্ষাটা খুবই প্রভাবশালী ছিল, যুগান্তকারী বলা চলে। কিন্তু এত বছর পর যদি আমরা ফিরে তাকাই, এর পদ্ধতিতে বা সিদ্ধান্তে কি কোনো প্রশ্ন তোলার জায়গা নেই? মানে কিছু সীমাবদ্ধতা? কিছু প্রশ্ন তো অবশ্যই ওঠে। যেমন ধরুন, ল্যাবরেটরির ওই কৃত্রিম পরিবেশটা কি বাস্তব জীবনের প্রতিফলন? মানে বাচ্চারা কি বাস্তব জীবনেও ঠিক এভাবেই আচরণ করবে? আবার বোবোডল খেলনাটা নিজেই এমন যে ওটাকে দেখলেই মারতে ইচ্ছে করতে পারে, সেটারও তো একটা ভূমিকা থাকতে পারে, তাই না? হ্যাঁ, এটাও একটা পয়েন্ট বটে। আর এ স্যাম্পলটা, মানে অংশগ্রহণকারীরা ছিল শুধু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির নার্সারি স্কুলের শিশু, যারা মূলত মধ্যবিত্ত পরিবার থেকে আসা। সবার ক্ষেত্রে কি একই ফল পাওয়া যাবে? এটা শুধু তাৎক্ষণিক প্রভাবটা দেখিয়েছে। দীর্ঘমেয়াদী ফল কি হতে পারে সেটা কিন্তু পরীক্ষাটা বলেনি। আর হ্যাঁ, নৈতিকতার প্রশ্ন তো আছেই। আজকের দিনে হয়তো শিশুদের ইচ্ছাকৃতভাবে আগ্রাসী মডেল দেখানো নিয়ে অনেক প্রশ্ন উঠত, যদিও আমাদের এটা 60-এর দশকের প্রেক্ষাপটেই বিচার করতে হবে। কেউ কেউ এটাও বলেন যে খেলনাটা নতুন হওয়ায় হয়তো শিশুরা ওর প্রতি বেশি আকৃষ্ট হয়েছিল, সেটাও একটা ফ্যাক্টর হতে পারে। তাহলে এত সব আলোচনা থেকে মূল যে বিষয়টা উঠে আসছে তা হলো আমরা যা দেখি, মানে আমাদের পর্যবেক্ষণ, সেটা আমাদের আচরণকে, বিশেষ করে সামাজিক আচরণকে গভীরভাবে প্রভাবিত করে। আর ছোটবেলায় এই পর্যবেক্ষণমূলক শিখন বা অবজারভেশনাল লার্নিং, বিশেষ করে আগ্রাসনের মতো আচরণ শেখার ক্ষেত্রে একটা অত্যন্ত শক্তিশালী মাধ্যম। আমাদের জীবনের রোল মডেলদের ভূমিকাটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। একদম। আর এখানেই হয়তো একটা অন্যরকম চিন্তার খোরাক পাওয়া যায়। যদি আগ্রাসনের মতো নেতিবাচক আচরণ এত সহজে শুধু দেখাদেখি শেখা যায়, তাহলে আমরা যদি সচেতনভাবে এর উল্টোটা করি, মানে ধরুন, যদি আমরা ইতিবাচক সামাজিক আচরণ যেমন সহানুভূতি দেখানো, সহযোগিতা করা, উদারতা, এগুলোকে রোল মডেল হিসেবে জোরালোভাবে তুলে ধরি, তাহলে কি এই একই সামাজিক শিখন বা সোশ্যাল লার্নিং প্রক্রিয়াকে কাজে লাগিয়ে সমাজে ভালো জিনিসগুলোকেও একইভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব? কি মনে হয়? হয়তো উদারতা বা সহানুভূতির জন্য একটা অন্যরকম বোবোডল পরীক্ষা ডিজাইন করা যেতে পারে। এই প্রশ্নটাই না হয় আজকের মতো ভাবনার জন্য তোলা থাকলো।